কল্যাণী এবং বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। তোমাদের সিলেবাসে রয়েছে পপুলেশন জিওগ্রাফি, এবং পপুলেশন জিওগ্রাফিতে তোমাদের চ্যাপ্টারে একটা চ্যাপ্টার রয়েছে মাইগ্রেশন বা পরিব্রাজন। তাই আমরা পরিব্রাজন থেকে আজকে র্যাভেনস্টাইন ল অফ মাইগ্রেশন বলে একটা থিওরি রয়েছে, সেই থিওরিটা সম্বন্ধে আলোচনা করব। তোমাদের মাইগ্রেশনে অনেকগুলি থিওরি রয়েছে, তবে র্যাভেনস্টাইন ল অফ মাইগ্রেশন অর্থাৎ র্যাভেনস্টাইনের থিওরিটা খুব গুরুত্বপূর্ণ। তো আজকে সেটা সম্বন্ধে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে সম্পূর্ণটা আলোচনা হবে, এবং তোমরা যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথমে আমরা শুরু করব মাইগ্রেশন সম্বন্ধে কিছু সাধারণ ধারণা নিয়ে। তো প্রথমে হচ্ছে মাইগ্রেশন কাকে বলা হয়। মাইগ্রেশন কাকে বলা হয়? মাইগ্রেশন বা পরিব্রাজন বলতে বোঝানো হয়েছে যে মানুষ কোনো একটি স্থান থেকে অন্য স্থানে স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে বিভিন্ন কারণে যখন নিজের বাসস্থান পরিবর্তন করে, তখন সেই প্রক্রিয়াকে বলা হয় মাইগ্রেশন। মানে কোনো মানুষ যদি একটা অঞ্চল থেকে অন্য একটা অঞ্চলে গিয়ে বসবাস করে বা নিজের বাসস্থান বা নিজের বাড়ি যে পরিবর্তন করে, তো সেই পরিবর্তন প্রক্রিয়াকেই বলা হচ্ছে মাইগ্রেশন বা পরিব্রাজন। এটা স্থায়ীভাবেও হতে পারে, অর্থাৎ সারা জীবনের জন্য সে মানুষটা এক স্থান থেকে অন্য জায়গায় চলে যেতে পারে, অথবা অস্থায়ীভাবে হয়তো 1 বছর 2 বছর 5 বছরের জন্য সে মাইগ্রেশন বা পরিব্রাজন করতে পারে। তো মাইগ্রেশনের বিভিন্ন কারণ রয়েছে, যেমন এর কারণ রয়েছে কর্মসংস্থান। মানুষ বিভিন্ন কারণে কর্মসংস্থানের উদ্দেশ্যে পরিব্রাজন করে থাকে। এরপর এর আরেকটা কারণ রয়েছে শিক্ষার ক্ষেত্রে। ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে অনুন্নত দেশগুলি থেকে উন্নত দেশগুলিতে পরিব্রাজন করে থাকে, অথবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিব্রাজন হয়ে থাকে, অথবা শান্তি নিরাপত্তার উদ্দেশ্যে। যেমন কোনো দেশে যদি যুদ্ধ শুরু হয় বা অভ্যন্তরীণ যুদ্ধ বা অন্য একটা দেশের সঙ্গে যুদ্ধ বা এরকম কোনো পরিস্থিতি, তখন সেই পরিস্থিতিতে মানুষ অন্য কোনো দেশে নিজের জীবন রক্ষার জন্য চলে যেতে পারে। তো এইভাবেও পরিব্রাজন হয়ে থাকে। তো মাইগ্রেশন সম্বন্ধে তোমরা বুঝলে, এবার আর একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে মাইগ্রেন্ট। মাইগ্রেন্ট মানে হচ্ছে যেসব মানুষগুলি পরিব্রাজন করে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে নিজের বাসস্থান পরিবর্তন করে বিভিন্ন কারণে স্থায়ী বা অস্থায়ীভাবে, সেই সব মানুষকে বলা হয় মাইগ্রেন্ট বা পরিব্রাজনকারী। 3 নম্বর বিষয় বুঝতে হবে, মাইগ্রেট। মাইগ্রেট মানে হচ্ছে পরিব্রাজন করার প্রক্রিয়াকে বলা হয় মাইগ্রেট। অর্থাৎ একটা মানুষ যখন অন্য স্থানে পরিব্রাজন করে, তখন সেটা কি বলবো? তখন সেটা বলবো সে মাইগ্রেট করে। তো এই 3টে বিষয়। আর একটা বিষয় হচ্ছে তোমাদের শর্ট কোয়েশ্চেনে এসে থাকে মাইগ্রেশন স্ট্রিম। 2 মার্কের জন্য মাইগ্রেশন স্ট্রিম এসে থাকে। মাইগ্রেশন স্ট্রিম বা পরিব্রাজন ধারা বা পরিব্রাজনের স্রোত বলতে বোঝানো হয়েছে যে কোন দিক থেকে কোন দিকে বা কোন অঞ্চল থেকে কোন অঞ্চলে পরিব্রাজন হচ্ছে এবং কি কারণে হচ্ছে সেটাকে। যেমন যদি গ্রামীণ বসতি থেকে শহর বা নগরের বসতিতে পরিব্রাজন হয়, তাহলে আরবান টু রুরাল টু আরবান মাইগ্রেশন স্ট্রিম হবে। তো এইভাবে মাইগ্রেশন স্ট্রিম মানে বোঝাতে চেয়েছে যে কোন দিক থেকে কোন দিকে এবং কি কারণে পরিব্রাজন হচ্ছে, সেই প্রক্রিয়াকে বলা হয় মাইগ্রেশন স্ট্রিম বা পরিব্রাজনের ধারা বা পরিব্রাজনের স্রোত। তো তোমাদের মাইগ্রেশন স্ট্রিম এবং মাইগ্রেশন এই দুটি কোয়েশ্চেন 2 মার্কের জন্য এসে থাকে। তো এবার আসবো র্যাভেনস্টাইনের সম্পর্কে। র্যাভেনস্টাইনের পুরো নাম হচ্ছে ই জি র্যাভেনস্টাইন। ই মানে হচ্ছে আর্নেস্ট, জি মানে হচ্ছে জর্জ,
র্যাভেনস্টাইন, অর্থাৎ আর্নেস্ট জর্জ র্যাভেনস্টাইন, র্যাভেনস্টাইনের পুরো নাম। তো তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন ইংল্যান্ডের ভূগোলবিদ, অর্থাৎ ইংল্যান্ডের জিওগ্রাফার বা ইংরেজ জিওগ্রাফার। তিনি ইংল্যান্ড এবং ওয়েলস ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস এই দুটি দেশের সেনসাস মানে হচ্ছে আদমশুমারি। তো র্যাভেনস্টাইন ইংল্যান্ড এবং ওয়েলস এই দুটি দেশের সেনসাস বা আদমশুমারিকে পর্যবেক্ষণ করে মাইগ্রেশন সম্বন্ধে কিছু ধারণা বা সূত্র দেন বা লস দেন। তো তিনি টোটাল 11টি ধারণা দিয়েছেন। এই কারণে বা 11টি সূত্র দিয়েছেন, এই কারণে তার থিওরিটি র্যাভেনস্টাইন ল অফ মাইগ্রেশন নামে পরিচিত। তো তিনি তার ধারণাটি 1885 খ্রিস্টাব্দে ব্রিটেনের একটি জার্নাল বা পত্রিকা, সেই পত্রিকার নাম হচ্ছে জার্নাল অফ দ্য স্ট্যাটিস্টিক্যাল সোসাইটি, জার্নাল অফ দ্য স্ট্যাটিস্টিক্যাল সোসাইটি। এই পত্রিকায় তিনি তার ধারণাটি প্রকাশ করেন। তাহলে তোমরা ভূমিকাতে সহজে লিখতে পারবে যে ইজি র্যাভেনস্টাইন বা আর্নেস্ট জর্জ র্যাভেনস্টাইন 1885 খ্রিস্টাব্দে ইংল্যান্ড এবং ওয়েলস দেশের সেনসাস বা আদমশুমারিকে পর্যবেক্ষণ করে মাইগ্রেশন বা পরিব্রাজন সম্বন্ধে 11টি সূত্র প্রদান করেন। তিনি তার এই ধারণাটি ব্রিটেনের জার্নাল অফ দ্য স্ট্যাটিস্টিক্যাল সোসাইটি এই পত্রিকায় প্রকাশ করেন। তো তার এই 11টি ল বা সূত্র সম্বন্ধে আজকে আলোচনা হবে। তো এই 11টি সূত্র সম্বন্ধে তোমাদের 5 মার্কের বা 10 মার্কের কোয়েশ্চেন এসে থাকে র্যাভেনস্টাইন ল থেকে। তো 5 মার্কের কোয়েশ্চেন আসার সম্ভাবনাই বেশি, 10 মার্কের আসার কম। তো তোমরা প্রথমে এইভাবে র্যাভেনস্টাইনের সম্পর্কে কিছু ধারণা দিয়ে তোমরা একটা ভূমিকা লিখবে, তারপরে তোমরা সেই 11টি সূত্র সম্বন্ধে আলোচনা করবে। এবার আমরা সেই 11টি সূত্র সম্বন্ধে আলোচনা করব। তো এই হচ্ছে সেই 11টি সূত্র। তো এই 11টি সূত্রটা পরপর আমি তোমাদের বলবো। তো প্রথম সূত্র হচ্ছে মোস্ট মাইগ্রেন্টস মুভ অনলি এ শর্ট ডিস্টেন্স, মানে বেশিরভাগ পরিব্রাজনকারী স্বল্প দূরত্বে পরিব্রাজন করে থাকে বা পরিব্রাজন করতে পছন্দ করে। কারণ দেখা যাচ্ছে এই ম্যাপটাতে দেখো, এটা হচ্ছে ভারত। তো ভারতের কোনো একটা জেলার মানুষ, দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার মানুষ। তো মুর্শিদাবাদ জেলার মানুষ, তো সেখানে কর্মসংস্থান বা কাজের জায়গা নেই। এই কারণে সেই মানুষটি কাজের উদ্দেশ্যে অন্যান্য দেশে পরিব্রাজন করতে ইচ্ছুক, মানে বাইরের কোনো একটা দেশে পরিব্রাজন করতে যাবে। তো পরিব্রাজন করতে গেলে অবশ্যই তার খরচ আছে, মানে যাওয়া আসার পরিবহন খরচ রয়েছে, তার যাতায়াতের খরচ রয়েছে। তো সেই কারণে সে চাইবে যে আমি যেন কাছে কোনো জায়গায় পরিব্রাজন করি, অর্থাৎ বেশিরভাগ মানুষ কাছে পরিব্রাজন করতে যায়। যেমন সেই মুর্শিদাবাদের মানুষটি কর্মসংস্থানের উদ্দেশ্যে আরবে পরিব্রাজন করতে পারে, ইউএইতে পরিব্রাজন অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত বা দুবাই সংলগ্ন অঞ্চলে পরিব্রাজন করতে পারে, অথবা এদিকে ফিলিপাইন্স রয়েছে, মালয়েশিয়া রয়েছে, ইন্ডোনেশিয়া রয়েছে, এগুলোতে পরিব্রাজন করতে পারে। অর্থাৎ স্বল্প দূরত্বে পরিব্রাজন করতে তারা বেশি ইচ্ছুক হয়, অর্থাৎ বেশি পরিব্রাজন করে থাকে তুলনামূলক অন্যান্য জায়গায়। দেখা যাচ্ছে আমেরিকায় কম। দেখা যাচ্ছে যে এটা হচ্ছে মুর্শিদাবাদ, এটা হচ্ছে আরব, এটা হচ্ছে ইউরোপ, আর এটা হচ্ছে আমেরিকা। তো এদিকে দূরত্ব বাড়ছে। তো মুর্শিদাবাদের মানুষ
বেশিরভাগ পরিব্রাজন কাছে পরিব্রাজন করতে চাইলে আরবে করবে কর্মসংস্থানের উদ্দেশ্যে। অর্থাৎ দেখা যাচ্ছে 100 জন আরবে করছে পরিব্রাজন, 80 জন করছে ইউরোপে এবং 60 জন করছে আমেরিকায়। অর্থাৎ দূরত্ব যত বাড়ছে পরিব্রাজনকারীর সংখ্যা তত কমছে। অর্থাৎ মানুষ স্বল্প দূরত্বে পরিব্রাজন করতে বেশি পছন্দ করে বেশি দূরত্বের থেকে। তাই প্রথম সূত্রতে তিনি এটা বলেছেন যে মোস্ট মাইগ্রেন্টস অর্থাৎ বেশিরভাগ পরিব্রাজনকারী মুভ অনলি এ শর্ট ডিস্টেন্স অর্থাৎ স্বল্প দূরত্বে তারা মুভ করে। এরপর 2 নম্বর সূত্রতে তিনি বলেছেন মাইগ্রেশন গোজ স্টেপ বাই স্টেপ, মানে মাইগ্রেশন স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে পরিচালিত হয়। অর্থাৎ মাইগ্রেশন দেখা যাচ্ছে একটা মানুষ এইখানে বসবাস করে, সে হঠাৎ করে একটা জায়গায় পরিব্রাজন করছে না, তার একবারে শেষ গন্তব্য স্থলে পরিব্রাজন করছে না। সে করছে কি, সে মাঝে একটা জায়গায় পরিব্রাজন করছে, তারপরে আর একটা জায়গায় পরিব্রাজন করছে, এইভাবে। অর্থাৎ স্টেপ বা ধাপে, প্রথম ধাপে এইখানে পরিব্রাজন করলো, তারপরে এইখানে, তারপরে এইখানে। যেমন হতে পারে বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে, যেমন একটা এর ভালো উদাহরণ হচ্ছে পুলিশের চাকরি। তো পুলিশের চাকরিতে পুলিশের কয়েক বছর অন্তর অন্তরই পুলিশের চাকরি করা ব্যক্তিদের বদলি হয়ে থাকে। তো দেখা যাচ্ছে একটা মানুষ কোনো একটা জায়গায়, দেখা যাচ্ছে কলকাতাতে সে তার প্রথম পোস্টিং হলো, এরপর তার পোস্টিং হলো মুর্শিদাবাদে, এরপর তার পোস্টিং হলো নদিয়াতে, এরপর তার আবার পোস্টিং হলো কোনো একটা বড় শহরে। তো এইভাবে পোস্টিং হতে হতে তার যে মেন গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলটাতে সে ডাইরেক্ট পৌঁছায় না। বেশিরভাগ ক্ষেত্রে মাঝে 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 বিভিন্ন ধাপে হয়। যেমন উদাহরণ হিসাবে বলা যায় কোনো প্রত্যন্ত গ্রামের মানুষ, মানে একদম ছোট্ট একটা গ্রামের, দূরবর্তী একটা অঞ্চলের গ্রামের, যেখানে সুযোগ সুবিধা খুবই খারাপ বা অনুন্নত জায়গা, সেইখান থেকে কিছু মানুষ প্রথমে একটা বড় গ্রামে পরিব্রাজন করবে, উন্নত সুযোগ সুবিধার জন্য প্রথমে একটা বড় গ্রামে পরিব্রাজন করবে, তারপরে একটা বড় শহরে ছোট শহরে পরিব্রাজন করবে সেই বড় গ্রামটা থেকে, তারপর সেই ছোট শহর থেকে আরও বেশি উন্নত জীবনযাপনের জন্য সে বড় একটা শহরে পরিব্রাজন করবে এবং সেইখানেই তার জীবনটা সমাপ্তি হবে। তো মানুষ ধাপে ধাপে বেশিরভাগ মানুষ পরিব্রাজন করে। এটা নয় যে একবারে পরিব্রাজন করতে পারে না, পরিব্রাজন করতে পারে একবারে, কিন্তু পরিব্রাজন ধাপে ধাপেও হয়ে থাকে। তো এই ক্ষেত্রে তিনি 2 নম্বর সূত্রটি বলেছেন যে মাইগ্রেশন গোজ স্টেপ বাই স্টেপ। এরপর 3 নম্বর সূত্রতে তিনি বলেছেন ইচ মাইগ্রেশন ফ্লোজ প্রডিউসেস এ কাউন্টার ফ্লোজ। কাউন্টার ফ্লোজ হবে মানে প্রত্যেক মাইগ্রেশন বা পরিব্রাজন যখন হয় তখন তার কিছু কাউন্টার ফ্লো মানে পুনরাবৃত্তি স্রোত ঘুরে আসে। যেমন বলা যেতে পারে যে ভারত থেকে কিছু শিক্ষার্থী বা স্টুডেন্ট পড়াশোনার জন্য ইউরোপে চলে গেল। তো ইউরোপে কোনো দেশে বিভিন্ন জায়গায় তারা পড়াশোনা করছে। তো পড়াশোনা কমপ্লিট করার পর দেখা যাচ্ছে যে তারা 5 বছর পড়াশোনা কমপ্লিট করার পর 100 জনের মধ্যে হয়তো 30 জন তারা পার্মানেন্ট থেকে গেল, পার্মানেন্ট সেই ইউরোপেই থেকে গেল নিজের বাসস্থান হিসাবে, কিন্তু আর 70 জন আবার সেই ভারতে ফিরে আসে। তো এই যে একবার গেল আবার যে পুনরায় ফিরে এলো, এটাকেই বলা হচ্ছে কাউন্টার ফ্লো। অর্থাৎ ইচ মাইগ্রেশন ফ্লোজ, অর্থাৎ প্রত্যেক মাইগ্রেশনের ক্ষেত্রে কিছু কাউন্টার ফ্লো বা পুনরাবৃত্তি স্রোত দেখতে পাওয়া যায়। 4 নম্বরে তিনি বলেছেন লং ডিস্টেন্স মাইগ্রেশন মাইগ্রেন্টস প্রেফার টু গো টু বিগ সিটিজ। অর্থাৎ লং ডিস্টেন্স মাইগ্রেশন মানে হচ্ছে বেশি দূরত্বের পরিব্রাজনের ক্ষেত্রে পরিব্রাজনকারীরা বড় কোনো শহরে পরিব্রাজন করতে বেশি পছন্দ করেন। যেমন এর কিছু কারণ রয়েছে। যেমন কোনো মানুষ যদি দেখা যাচ্ছে উন্নত জীবনযাপনের উদ্দেশ্যে আমেরিকায় সে বসবাস করবে বা নিজের পরিব্রাজন করে নিজের বাসস্থান পরিবর্তন করবে। তো ভারতের একটা মানুষ আমেরিকায় এসে বাসস্থান পরিবর্তন করবে বলে ভেবেছে। তো সে তখন আমেরিকার যে বড় সিটি বা শহরগুলি রয়েছে, যেমন লস অ্যাঞ্জেলেস রয়েছে, আরও আছে, তো ইত্যাদি শহরগুলিতে
সে বড় যেই শহরগুলি রয়েছে সেই শহরগুলিতে সে থাকার চেষ্টা করবে বা নিজের মাইগ্রেশন বা পরিব্রাজন করার চেষ্টা করবে। কারণ বড় শহরগুলিতে উন্নত জীবনযাপন ব্যবস্থা থাকে, প্রচুর সুযোগ সুবিধা থাকে, পড়াশোনার অনেক সুযোগ থাকে, বড় বড় ইউনিভার্সিটি থাকে, কলেজ থাকে, অনেক কিছু থাকে, শপিং মল থাকে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন উন্নত জীবনযাপনের জন্য সামগ্রী বা ব্যবস্থা বা ডাইভার্সিটি থাকে। এই কারণে মানুষ যখন দূরে কোনো জায়গায় পরিব্রাজন করতে ইচ্ছুক হয়, তখন সে সব সময় বা বেশিরভাগ সময় চেষ্টা করে যেন বড় কোনো শহরে সে পরিব্রাজন করে। তো 4 নম্বর সূত্রতে তিনি এটা বলেছেন। 5 নম্বর সূত্রতে বলেছেন দেয়ার ইজ এ প্রসেস অব অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন মানে হচ্ছে কোন শূন্যস্থান পূরণ। মানে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ছোট্ট গ্রাম বা হ্যামলেট, এটা হচ্ছে কোনো ছোট্ট গ্রাম বা হ্যামলেট, তোমরা পড়েছ কোনো একটা গ্রামের শেষ প্রান্তে একটা প্রত্যন্ত গ্রাম বা ছোট গ্রাম বা অনুন্নত যে গ্রামগুলি থাকে সেগুলোকে বলা হয় হ্যামলেট। তো হ্যামলেট থাকে, তারপর থাকে একটা বড় গ্রাম, তারপর থাকে একটা বড় শহর। তো এই বড় গ্রাম থেকে মানুষ যখন উন্নত জীবনযাপনের উদ্দেশ্যে শহরে চলে আসবে, তখন এইখানে মানুষজনের অভাব হয়ে যাবে বা ফাঁকা বা শূন্যস্থান হবে, অনেক মানুষের জায়গা ফাঁকা হয়ে যাবে। তো তখন কি হবে, এই প্রত্যন্ত গ্রামের মানুষজন এসে এই বড় গ্রামটাতে বসবাস শুরু করবে। তো এখানে বলেছে দেয়ার ইজ এ প্রসেস অফ অ্যাবজর্পশন, মানে হচ্ছে শূন্যস্থান পূরণ। এইখানে যে শূন্যস্থান সৃষ্টি হলো, এই বড় গ্রামের মানুষ যখন একটা শহরে গেল, তখন যে ফাঁকা জায়গা থাকলো সেখানে প্রত্যন্ত গ্রামের মানুষ এসে বসবাস শুরু করলো বা হ্যামলেট এর মানুষ এসে বসবাস শুরু করলো। তো এটাই বলেছে দেয়ার ইজ এ প্রসেস অফ অ্যাবজর্পশন। 6 নম্বর সূত্রতে বলেছেন মাইগ্রেশন ইজ মোস্টলি রুরাল টু আরবান, অর্থাৎ পরিব্রাজন বেশিরভাগ ক্ষেত্রে রুরাল অর্থাৎ গ্রামীণ বসতি থেকে আরবান অর্থাৎ নগর বসতির দিকে হয় বা শহরের দিকে হয়। এর প্রচুর কারণ রয়েছে, যেমন স্টুডেন্টরা প্রত্যন্ত গ্রামের স্টুডেন্ট বা বিভিন্ন গ্রামীণ এলাকার যে স্টুডেন্ট বা শিক্ষার্থী যারা থাকে, তারা উচ্চ স্টাডি বা হায়ার স্টাডিজের জন্য তারা বিভিন্ন বড় বড় শহর বা ইত্যাদি জায়গায় চলে যায়। কারণ পড়াশোনার সুযোগ গ্রামীণ এলাকায় বা গ্রাম অঞ্চলগত জেলাগুলিতে থাকে না, এই কারণে তারা বড় শহরগুলিতে পরিব্রাজন করে থাকে পড়াশোনার জন্য। যেমন মুর্শিদাবাদ, নদিয়া ইত্যাদি ইত্যাদি বা মালদার মানুষ কলকাতা, দিল্লি, মুম্বাই, তারপর কেউ কেউ বিদেশে রাশিয়া, আমেরিকা, ইউনাইটেড কিংডম, ইউরোপ ইত্যাদি জায়গায় পরিব্রাজন করে থাকে পড়াশোনার উদ্দেশ্যে, যে সেইখানে সুযোগ বেশি। কিন্তু সেই জায়গাগুলো অবশ্যই আরবান এরিয়া হয়, কারণ যেখানে বড় বড় ইউনিভার্সিটি থাকবে, বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে, পড়াশোনারই থাকবে, সেই জায়গাটা অবশ্যই আরবান জায়গা হবে বা শহুরের জায়গা হবে বা নগর জায়গা হবে। আবার হতে পারে যে রুরাল বা নগর বসতি এলাকায় বিভিন্ন সুযোগ সুবিধা, পরিবহন ব্যবস্থা, রাস্তাঘাট, জীবনযাপন খুব অনুন্নত থাকে, কিন্তু আরবান এরিয়াতে উন্নত জীবনযাপন থাকে। এই কারণে মানুষ জীবনযাপনের উদ্দেশ্যে আরবান এরিয়াতে যায়। অথবা রুরাল অঞ্চলে কর্মসংস্থানের খুব সীমিত থাকে, কৃষিকাজ, পশুপালন, তারপর ছোটোখাটো দোকানঘাট ইত্যাদি ইত্যাদি রুরাল এরিয়াতে কর্মসংস্থান থাকে। কিন্তু আরবান এরিয়াতে প্রচুর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, বিভিন্ন বিভিন্ন জায়গায় কর্মসংস্থান সৃষ্টি হয়। এই কারণে মানুষ রুরাল বা গ্রামীণ বসতি থেকে আরবান বা শহুরে বসতিতে মাইগ্রেশন বেশি করে থাকে, কিন্তু খুব কম দেখা যায় আরবান এরিয়া থেকে রুরাল এরিয়াতে মানুষ আবার ফিরে আসতে। 7 নম্বর সূত্রতে তিনি বলেছেন ফিমেলস আর মোর মাইগ্রেটরি দেন মেলস ওভার শর্ট ডিস্টেন্স, মানে নারীরা পুরুষের তুলনায় বেশি অভ্যন্তরীণ পরিব্রাজন করে থাকে বা স্বল্প দূরত্বে পরিব্রাজন করে থাকে। অভ্যন্তরীণ বা স্বল্প দূরত্বে পরিব্রাজন বলতে এখানে বোঝানো হয়েছে কোনো দেশের মধ্যে যখন পরিব্রাজন বা মাইগ্রেশন হয়, তখন সেটাকে বলা হয় ইন্টারনাল মাইগ্রেশন বা অভ্যন্তরীণ পরিব্রাজন। তো মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে অভ্যন্তরীণ পরিব্রাজন করে থাকে। এর বিভিন্ন কারণ রয়েছে। প্রধান একটি কারণ হচ্ছে মেয়েদের বিয়ের পর তারা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের বিয়ে কোনো একটা দেশের মধ্যেই হয়ে থাকে, খুব বাইরের দেশে খুব কম হয়ে থাকে। তো এই কারণে সেই মেয়েগুলি পরিব্রাজনের মাধ্যমে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে বা হাজবেন্ডের বাড়িতে স্থানান্তরিত হয়।
তো এটা একটা কারণ। 2 নম্বর হচ্ছে এডুকেশনাল পারপাসে। এডুকেশনাল পারপাসে মেয়েদেরকে পুরুষদের তুলনায় বেশি, কারণ পুরুষরা বিভিন্ন জায়গায় পারিবারিক চাপে ছাড়াও বিভিন্ন বাইরের দেশে, রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ইত্যাদি জায়গায় পড়াশোনার জন্য যেতে পারে, কিন্তু পারিবারিক চাপে মেয়েদের সেই সুযোগ সুবিধাগুলি খুব সীমিত। এই কারণে মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে শর্ট ডিস্টেন্স বা ইন্টারনাল মাইগ্রেশন করে থাকে। আর একটা এখানে আছে, মেলস আর মোর লাইকলি টু মাইগ্রেট ওভার লং ডিস্টেন্স, অর্থাৎ পুরুষরা মেয়েদের তুলনায় বেশিরভাগ ক্ষেত্রে বাইরে বা লং ডিস্টেন্সে পরিব্রাজন করে থাকে। যেমন দেখা যাচ্ছে কলকাতা থেকে মুম্বাই, বা পশ্চিমবঙ্গ থেকে মহারাষ্ট্র বা দিল্লি, বা বাইরের দেশে রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড, ইউএই, আরব, মিডল ইস্ট ইত্যাদি জায়গায় পরিব্রাজন করে থাকে ছেলেরা বেশি মেয়েদের তুলনায়, কারণ তাদের কর্মসংস্থানের জায়গা দরকার। কর্মসংস্থানের ক্ষেত্রে ভারত থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে প্রচুর মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে ইত্যাদি দেশগুলিতে বা এইসব দেশগুলিতে, যেমন আরব, ফিলিপিন্স, তারপরে আরও বিভিন্ন দেশ রয়েছে, যেমন আমেরিকা রয়েছে, তারপরে আরও ইন্দোনেশিয়া রয়েছে, মালয়েশিয়া রয়েছে ইত্যাদি দেশগুলিতে পরিব্রাজন করে থাকে কর্মসংস্থানের উদ্দেশ্যে, কিন্তু মেয়েরা কম করে থাকে, কিন্তু ছেলেরা বেশি করে থাকে বা পুরুষরা বেশি করে থাকে। তো এই সূত্রটা তিনি দিয়েছেন 7 নম্বর সূত্রে। 8 নম্বর সূত্রের ক্ষেত্রে তিনি বলেছেন, আরবান এরিয়া গ্রো মোস্টলি ফ্রম ইন মাইগ্রেশন নট ন্যাচারাল ইনক্রিজ। 8 নম্বর তিনি বলেছেন, আরবান এরিয়াস গ্রো মোস্টলি ফ্রম ইন মাইগ্রেশন নট ন্যাচারাল ইনক্রিজ। আরবান এরিয়া মানে হচ্ছে নগর বসতি বা নগর এলাকা। তো নগর এলাকাগুলি স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় না, বৃদ্ধি পায় মাইগ্রেশন বা পরিব্রাজন কারণে। কিভাবে? যদি কোনো একটা আরবান এরিয়া, ছোট্ট একটা শহর দেখা যাচ্ছে, একটা ছোট্ট শহর, কিন্তু এটা একটা আরবান এরিয়া, তো এইখানে উন্নত জীবনযাপন ব্যবস্থা থাকবে, এখানে উন্নত জীবনযাপন ব্যবস্থা রয়েছে, প্রচুর সুযোগ সুবিধা রয়েছে ইত্যাদি ইত্যাদি। তো পাশে বিভিন্ন ছোট 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 যে গ্রাম রয়েছে, সেই গ্রামগুলি থেকে মানুষ এই নগরের দিকে উন্নত জীবনযাপনের জন্য, কর্মসংস্থানের জন্য, পড়াশোনার জন্য সেই নগরের দিকে এগিয়ে যায় বা পরিব্রাজন করে। তো নগরে যখন তারা বিভিন্ন গ্রাম থেকে বা বিভিন্ন রুরাল এরিয়া থেকে যখন মানুষ যায়, তখন কি হয়? তখন সেই শহরটিতে জনসংখ্যা বৃদ্ধি পায়। জনসংখ্যা বৃদ্ধি পেলে সেইখানকার ইকোনমিক্যাল কন্ডিশন বাড়ে, তারপর মানুষের থাকার জন্য জায়গা প্রয়োজন হয়। এই সব করতে করতে সেই শহর জায়গাটি আরো বিস্তৃত হতে থাকে, অর্থাৎ বাড়তে থাকে। এটা স্বাভাবিকভাবে হয় না। তার মতে, অর্থাৎ র্যাভেনস্টাইনের মতে, যে আরবান এরিয়া বা নগর বসতিগুলি বা নগর এরিয়াগুলি স্বাভাবিক কারণে বৃদ্ধি পায় না, বৃদ্ধি পায় মাইগ্রেশনের কারণে। কারণ বিভিন্ন গ্রাম থেকে মানুষ আরবান এরিয়াতে চলে আসে, আরবান এরিয়াতে চলে আসার কারণে সে আরবান এরিয়া আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। তো এটা হচ্ছে তার মত। অবশ্যই মতের ক্রিটিসিজম রয়েছে, তবে তিনি বলেছেন। 9 নম্বর রয়েছে, মাইগ্রেশন ইনক্রিজ উইথ ইমপ্রুভমেন্ট অফ ট্রান্সপোর্ট অ্যান্ড ইকোনমিক্যাল কন্ডিশন। মানে সহজ কথায় বোঝাতে যায়, আমেরিকা হচ্ছে একটা উন্নত দেশ। আমেরিকা উন্নত দেশ হওয়ার কারণে, এটা হচ্ছে আমেরিকা। তো আমেরিকা উন্নত দেশ হওয়ার কারণে আমেরিকাতে ইকোনমিক্যাল কন্ডিশন, অর্থাৎ অর্থনৈতিক পরিস্থিতি খুব ভালো হয় এবং উন্নত হয়, এবং ট্রান্সপোর্ট অর্থাৎ পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি কিছু, এবং টেকনোলজি ইত্যাদি কিছু অনেক বেশি এগিয়ে বা উন্নত অবস্থায় থাকে। তো এগুলার জন্য মানুষজন এইখানে আসতে পছন্দ বেশি করে, অর্থাৎ ভারত, পাকিস্তান। তো এখানকার মানুষ যদি কোনো একটা জায়গায় স্থায়ীভাবে বসতি চেঞ্জ করতে চায়, তাহলে তারা এইরকম একটা জায়গা পছন্দ করে যেখানে ট্রান্সপোর্ট এবং ইকোনমিক্যাল কন্ডিশন খুব ভালো হবে, অর্থাৎ পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, ইকোনমিক্যাল অর্থাৎ অর্থনৈতিক কন্ডিশন, তারপরে হচ্ছে বিভিন্ন উন্নত জীবনযাপন যেখানে বেশি থাকবে, সেইখানে পরিব্রাজন বাড়বে। অর্থাৎ আর অন্যদিকে দেখা যাচ্ছে এখানে হচ্ছে আফ্রিকার বিভিন্ন দেশ রয়েছে, কঙ্গো রয়েছে, ব্রাজিল রয়েছে, নাইজেরিয়া রয়েছে ইত্যাদি। তো এগুলো হচ্ছে অনুন্নত। এখানকার পরিবহন ব্যবস্থা, রাস্তাঘাট খুব খারাপ,
আর 2 নম্বর হচ্ছে এখানকার ইকোনমিক্যাল কন্ডিশন, অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থা একবারে নিচে। এই কারণে এইখানে মানুষ যদি দুজন মানুষ আসে ভারত থেকে, যদি এখানে 2 জন মানুষ আসে, আমেরিকাতে যাবে 10 জন মানুষ। অর্থাৎ আমেরিকার ইকোনমিক্যাল কন্ডিশন এবং ট্রান্সপোর্ট ব্যবস্থার উন্নতির কারণে মানুষ বেশি আকৃষ্ট হয় আমেরিকার দিকে, এই কারণে আমেরিকাতে বেশি পরিব্রাজন করে। এখানে আমেরিকা বোঝাতে চাইছি উদাহরণের জন্য, যে কোনো জায়গায় যদি ট্রান্সপোর্ট এবং ইকোনমিক্যাল কন্ডিশন খুব ভালো হয়, সেখানে মানুষ পরিব্রাজন করতে অর্থাৎ মাইগ্রেশন করতে অর্থাৎ বাসস্থান পরিবর্তন করতে বেশি ইচ্ছুক হয়। তো এটা 9 নম্বর। 10 নম্বর সূত্রতে তিনি বলেছেন পিপল মাইগ্রেট ফর ইকোনমিক্যাল রিজন। পিপল মাইগ্রেট ফর ইকোনমিক্যাল রিজন। ইকোনমিক্যাল রিজন মানে হচ্ছে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণে মানুষ পরিব্রাজন করে থাকে। এর একটি উদাহরণ দেওয়া যাক, যে সেই ভারতেরই একটা উদাহরণ, যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এমন প্রচুর মানুষ আছে যারা কর্মসংস্থান পায় না। কর্মসংস্থানের অভাবের কারণে এইসব মানুষগুলি পৃথিবীর বিভিন্ন জায়গায় শ্রমিক হিসাবে বা কাজের উদ্দেশ্যে বা পড়াশোনা করার পর চাকরি পায় না, তাই বিভিন্ন দেশে চাকরির উদ্দেশ্যে তারা চলে যায়। যেমন আরবে যায়, আমেরিকায় যায়, ইউরোপে যায়, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি জায়গায় যায়। তো এই জায়গাগুলোতে তারা পরিযায়ী শ্রমিক হিসাবে বা বিভিন্ন ইঞ্জিনিয়ার, ডাক্তার ইত্যাদি প্রচুর মানুষ তারা এইসব জায়গাগুলিতে যায়। তো তারা কি কারণে যায়? তারা অবশ্যই ইকোনমিক্যাল কন্ডিশনে যায়, ইকোনমিক্যাল রিজনে যায়, কারণ মানুষের বেঁচে থাকার জন্য টাকার দরকার। কিন্তু এই সব জায়গাগুলোতে কর্মসংস্থান অর্থাৎ কাজ না থাকার জন্য মানুষ এই জায়গাগুলি ছেড়ে বিভিন্ন দেশে পরিব্রাজন করছে, যাতে তারা টাকা ইনকাম করতে পারে এবং নিজেকে এবং নিজের পরিবারের খেয়াল রাখতে পারে। তো ইকোনমিক্যাল রিজনের কারণে মাইগ্রেশন হয়ে থাকে। 11 নম্বর এবং লাস্ট সূত্র হচ্ছে বা ল হচ্ছে মাইগ্রেন্টস আর মোস্টলি অ্যাডাল্টস নট ফ্যামিলিজ। মানে মাইগ্রেন্টস অর্থাৎ পরিব্রাজনকারীদের মধ্যে বেশিরভাগ মানুষ হচ্ছে অ্যাডাল্টস অর্থাৎ পূর্ণবয়স্ক এবং ফ্যামিলি ছাড়া। যেমন বেশিরভাগ যারা শিক্ষার্থী, সেই শিক্ষার্থীরা বা যে ছাত্রছাত্রী থাকে, তারা উচ্চ স্টাডিজের ক্ষেত্রে, যেমন দেখা যাচ্ছে ভারতে তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, কিন্তু এবার তারা মাস্টার্স করবে, পিএইচডি করবে, পিডিএফ করবে ইত্যাদি কোর্সগুলি করার জন্য ভারতে সেই রকম সুযোগ সুবিধা নেই বা ভারতে সেই রকম ভালো প্রতিষ্ঠান নেই। এ কারণে তারা বিদেশের বিভিন্ন কান্ট্রিতে তারা পরিব্রাজন করে। তো পরিব্রাজন যখন ছাত্রছাত্রীরা করে, তখন তো তারা নিজের ফ্যামিলিকে খুব কম, তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা ফ্যামিলিকে নিয়ে যায় না, তারা বেশিরভাগ ক্ষেত্রে নিজেই পরিব্রাজন করে এবং অবশ্যই তারা অ্যাডাল্ট হয় অর্থাৎ পূর্ণবয়স্ক হয়। এটা না যে 15 বছরের ছেলে বিদেশে পরিব্রাজন করছে, খুব কম হয়, বেশিরভাগ হয় অ্যাডাল্টসরা ফ্যামিলি ছাড়া অর্থাৎ পূর্ণবয়স্ক মানুষ ফ্যামিলি ছাড়া পরিব্রাজন করে থাকে বাইরের দেশগুলিতে। এছাড়াও এর একটি কারণ হতে পারে কর্মসংস্থান, যেটা বললাম যে কর্মসংস্থানের অভাবে মানুষজন পরিব্রাজন করে থাকে। যেমন ভারত থেকে মানুষ দুবাইয়ে পরিব্রাজন করছে, এখানে প্রচুর কাজ রয়েছে, এই কারণে ভারত থেকে কিছু মানুষ পরিব্রাজন করে এখানে কাজের উদ্দেশ্যে দুবাই এলো। এবার সে তো একাই আসছে, সে তো তার ফ্যামিলিকে নিয়ে আসছে না, এই কারণে তার ফ্যামিলি এখানে থেকে গেল, সে এলো এখানে, সে 5 বছরের জন্য, 2 বছরের জন্য, 4 বছরের জন্য এখানে থাকার পর আবার ফিরে যেতে পারে। তো এইভাবেই সেই পরিব্রাজনটা হয়। যে তার মতে মাইগ্রেন্টস আর মোস্টলি অ্যাডাল্টস নট ফ্যামিলিজ, অর্থাৎ মাইগ্রেন্টস অর্থাৎ পরিব্রাজনকারীদের মধ্যে বেশিরভাগ হয় অ্যাডাল্টস বা পূর্ণবয়স্ক এবং তারা ফ্যামিলি ছাড়া পরিব্রাজন করে, অর্থাৎ নট ফ্যামিলিজ, অর্থাৎ ফ্যামিলি সহ পরিব্রাজন খুব কম করে, ফ্যামিলি ছাড়াই অ্যাডাল্টস বা পূর্ণবয়স্করা পরিব্রাজন করে থাকে। তো এই হচ্ছে 11টা সূত্র পরিব্রাজনের, যেটা রেভেনস্টাইন দিয়েছেন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা বিষয়গুলো অবশ্যই লিখে নিও খাতায়। তোমাদের মুখস্থ করার বিষয় বলতে গেলে তোমাদের এই 11টা সূত্র ইংলিশেই তোমরা মুখস্থ করে নিবে। এই ইংলিশে 11টা সূত্র মুখস্থ করে নিতে পারলেই তোমরা 2, 3 বা 4 লাইন করে তোমরা লিখে আসবে, একটা করে ছোট্ট করে উদাহরণ দিয়ে দিবে, তাহলেই তোমাদের একটা 5 মার্কের নোট কমপ্লিট। এবং তোমরা এই জায়গাটুকু তোমরা মনে রাখবে যে এখানে রেভেনস্টাইনের পুরো নাম ইজি রেভেনস্টাইন অর্থাৎ আর্নেস্ট জর্জ রেভেনস্টাইন। তিনি ইংল্যান্ড এবং ওয়েলসে সার্ভে করেছেন অর্থাৎ সেন্সাসে সার্ভে করেছেন। তিনি 1885 খ্রিস্টাব্দে
তার সূত্রটি বা লটি বা তার ধারণাটি দেন। তিনি ব্রিটেনের জার্নাল অব দ্য স্ট্যাটিস্টিক্যাল সোসাইটিতে তার ধারণাটি প্রকাশ করেন। তো এই বিষয়গুলি তোমরা যদি ভূমিকাতে দাও এবং এই 11টি সূত্র যদি তোমরা লিখে দাও, তাহলেই তোমাদের সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। এই বিষয়গুলি তোমরা পড়ো, এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো জায়গা যদি বুঝতে না পারো, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। এবং এর পরবর্তীতে তোমাদের আশা করছি তোমাদের যথাসম্ভব মার্কসের থিওরিটা, অর্থাৎ কার্ল মার্কসের থিওরিটা নিয়ে আলোচনা করা হবে। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো করে পড়াশোনা করো সব।